আসসালামু আলাইকুম। ক্লাস 9 তোমাদের তাপের রিভিশন ক্লাসটা আমি শুরু করছি। তাপ চ্যাপ্টারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ক্লাস 10এও তোমাদের এই তাপ চ্যাপ্টারটা আছে, যার জন্য আমি অ্যানুয়ালের সিলেবাসে তাপের চ্যাপ্টারটা রেখেছি। তো প্রথমে হচ্ছে তাপ কি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয়, গরম হয়, এবং বর্জন করলে কোনো বস্তু ঠান্ডা হয়, শীতল হয়ে যায়। তাপ হলো এক প্রকার শক্তি। এটা কি জাতীয় রাশি? স্কেলার রাশি, কারণ এর মান এবং অভিমুখ দুই আছে। তাহলে তাপ এটা হচ্ছে একটা শক্তি এবং এটি স্কেলার রাশি। এর মান আছে, কোনো অভিমুখ নেই। এর মান আছে, তাপের শুধু মান আছে, কোনো অভিমুখ নেই। সেই কারণে তাপ হচ্ছে একটা স্কেলার রাশি। তাপ কাকে বলে এবং এটা কি জাতীয় রাশি? এবার হচ্ছে তাপের বহিঃপ্রকাশ। তাপ তার উপস্থিতি, তার বহিঃপ্রকাশ কিভাবে ঘটে? এক নম্বর হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটে। তাপ দিলে বরফ গলে জল হয়, অর্থাৎ কঠিন থেকে তরলে যায়। উষ্ণতার পরিবর্তন হয়, থার্মোমিটার লাগালে দেখা যাবে তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বস্তুর উষ্ণতার পরিবর্তন হচ্ছে। তার আয়তনের পরিবর্তন হয়, আয়তনে বেড়ে যায় তাপ পেলে। রাসায়নিক পরিবর্তন হয়, রাসায়নিক বিক্রিয়া ঘটে কোনো বস্তুতে তাপ দিলে। যেমন কয়লাকে তাপ দিলে সে বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, রাসায়নিক পরিবর্তন হয়। বিদ্যুৎ শক্তির সৃষ্টি হয়। বিসমাথ অ্যান্টিমনি দুটো পাতের প্রান্ত দুটিকে জোড়া লাগিয়ে এক প্রান্ত গরম করলে অন্য প্রান্তে ঠান্ডা করলে এর মধ্যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তাপ দিলে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়, তার একটা উদাহরণ, এটা একটা ভালো উদাহরণ মনে রাখতে হবে। বিসমাথ আর অ্যান্টিমনি দুটো পাতকে জোড়া লাগিয়ে একদিকটা গরম একদিকটা ঠান্ডা করলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। বৈদ্যুতিক ও চৌম্বক ধর্মের পরিবর্তন। তাপ দিলে যেমন তার বিদ্যুৎ ধর্মের পরিবর্তন হয়, অর্থাৎ প্রবাহ মাত্রা কমে যায় ধাতুর, ঠিক তেমনি চুম্বক ধর্ম লোপ পায়, নষ্ট হয়ে যায়। আলোক শক্তির সৃষ্টি। কোনো বস্তুতে তাপ দিলে সে গরম হয়ে আলো বিকিরণ করে। এবং দহন হয়, তাপ দিলে কোনো কোনো বস্তু জ্বলে যায়। একটা কাগজকে তাপে রাখলে সে জ্বলে যাবে। তাহলে এইগুলো হলো তাপের বহিঃপ্রকাশ, অর্থাৎ তাপ দিলে কি কি বহিঃপ্রকাশ হয়। এবার আমি আসছি তাপের সিজিএস এবং এসআই পদ্ধতি। একক কি? তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি, এসআই একক হচ্ছে জুল। তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি এবং এসআই একক হচ্ছে জুল। এদের মধ্যে সম্পর্ক 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তাপের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। এটা একটা বিষয় গেল। এবার দেখো তাপ কয় প্রকার। বিভিন্ন প্রকারের তাপ হয়। একটা হচ্ছে বোধগম্য তাপ, যে তাপটাকে আমরা সেন্সিবল হিট, যে তাপটা আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, তার বহিঃপ্রকাশ দেখা যায়। একটা হচ্ছে লীন তাপ, যেখানে তার বহিঃপ্রকাশ ঘটে না অথচ তাপ দেওয়া হয়। একটা হচ্ছে বিকীর্ণ তাপ। একটা হচ্ছে এইগুলো হচ্ছে বিভিন্ন প্রকার তাপের উদাহরণ। বিভিন্ন প্রকার তাপের উদাহরণ। আচ্ছা, এটা একটা বিষয় গেল। এবার আমি আসছি আপেক্ষিক তাপ কাকে বলে। বলছে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, কোনো একটা পদার্থ তার একক ভর নিলাম, 1 গ্রাম বা 1 কিলোগ্রাম নিলাম, দিয়ে তার উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের একক কি? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক। অর্থাৎ 1 গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 1 ক্যালোরি তাপ লাগবে। যদি আমি এক এক করে বলি, যদি আপেক্ষিক তাপ 1 হয় তবে, ঠিক আছে। আর যদি এসআই পদ্ধতিতে বলি তাহলে এটা হয়ে যাবে জুল পার গ্রামের জায়গায় হবে কিলোগ্রাম, আর ডিগ্রি সেলসিয়াসের জায়গায় কেলভিন। তাহলে জুল পার কিলোগ্রাম কেলভিন হচ্ছে এসআই পদ্ধতিতে তাপের একক, আর ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের একক। আচ্ছা, এবার হচ্ছে
কোনো বস্তু কতটা তাপ দেবে বা কতটা তাপ নেবে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তিনটে মূল বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে ভর, অর্থাৎ বস্তু যে উপাদানের তৈরি সেই উপাদানের উপর, ভরের উপর নির্ভর করে। একটা হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ উষ্ণতার কতটা পরিবর্তন হচ্ছে তার উপর নির্ভর করবে সে কতটা তাপ দেবে বা নেবে। আর একটা হচ্ছে উপাদান, বস্তু যে উপাদানে তৈরি, লোহার তৈরি না অ্যালুমিনিয়ামের তৈরি না সীসার তৈরি না তামার তৈরি, তার উপর ডিপেন্ড করছে সে কতটা তাপ দেবে বা নেবে। এবং সেখান থেকে যেটা আসছে যে ক্যালোরিমিতির মূল নীতি, যে কোনো উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, এটা হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি। আচ্ছা, এটা একটা বিষয় গেল। ক্যালোরিমিতিটা কি না, পদার্থবিজ্ঞানের যে শাখাতে তাপ শক্তির পরিমাপ বিষয়ে আলোচনা করা হয়, তাপ নিয়ে আলোচনা করা হয়, তাকে ক্যালোরিমিতি বলা হয়। সেই ক্যালোরিমিতির মূল নীতিটাই হচ্ছে যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, এটা একটা বিষয় গেল। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি কি এবং কোনো বস্তু কতটা তাপ দেবে বা নেবে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং ক্যালোরিমিতির মূল নীতিটা কি। তো এই নীতিটাকে যদি আমি প্রকাশ করি গাণিতিকভাবে, ধরো একটা শীতল বস্তু তার ভর হচ্ছে m1, তার আপেক্ষিক তাপ হচ্ছে s1 এবং তার প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1। আর একটা হচ্ছে উষ্ণ বস্তু তার ভর হচ্ছে m2, তার আপেক্ষিক তাপ হচ্ছে s2, তার প্রাথমিক উষ্ণতা হচ্ছে T2। এখন এই দুটো বস্তুকে মেশানোর পর ধরে নিলাম ফাইনাল টেম্পারেচার, মেশানোর পর টেম্পারেচার হলো T। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে শীতল বস্তু তাপ নেবে, উষ্ণ বস্তু তাপ দেবে। শীতল বস্তু তাপ নেবে, উষ্ণ বস্তু তাপ দেবে। তার মানে এই ক্যাপিটাল টি, এই টি গ্রেটার দেন T1 হবে, মানে নেবে বাড়বে, আর এটা কম হবে, তার মানে এখানে T2 গ্রেটার দেন T হবে। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী গাণিতিক রূপটা হচ্ছে m1 s1 T minus T1 equal to m2 s2 T minus T2। এটা গেল ক্যালোরিমিতির মূলনীতির গাণিতিক রূপ। ঠিক আছে, এইভাবে এটাকে প্রকাশ করতে হবে, ক্যালোরিমিতির মূলনীতির গাণিতিক রূপ। এবার একটা প্রশ্ন যে ক্যালোরিমিটার কি? ক্যালোরিমিটার হচ্ছে একটা চোঙাকৃতি পাত্র যার সাহায্যে তাপ পরিমাপ করা হয়, তাপ পরিমাপ করার যন্ত্র, এক কথায় তাপ পরিমাপ করার যন্ত্র। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ক্যালোরিমিটার। তাপকে, আচ্ছা এবার যে কার্য ও তাপের তুল্যতা বলতে কি বোঝো? কার্য এবং তাপের তুল্যতা বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ যান্ত্রিক শক্তিকে যদি শক্তি বা কার্যকে যদি তাপে রূপান্তরিত করা হয় অথবা কোনো তাপের ফলে যদি কার্য সম্পাদিত হয়, তাহলে কার্য এবং তাপ সমতুল্য, শক্তির দুটো আলাদা রূপ, এটা হচ্ছে কার্য ও তাপের তুল্যতা। ঠিক আছে, সূত্রটা হচ্ছে কার্যকে সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা হলে অথবা কৃতকার্য এবং উৎপন্ন তাপ, রূপান্তরিত তাপ পরস্পর সমানুপাতিক হয়। অর্থাৎ কোনো কার্য করার ফলে, আমি কার্য করলাম, হাতটা গরম হলো, তাপ উৎপন্ন হলো, তাহলে যে কার্য করলাম আর যে তাপ উৎপন্ন হলো সেই দুটো কিন্তু পরস্পর সমানুপাতিক হবে। অর্থাৎ কার্যটাকে যদি আমি W ধরি আর উৎপন্ন তাপকে যদি আমি H ধরি, তাহলে W ভার্সেস H হবে। এটা হচ্ছে কার্য ও তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক সম্পর্ক, W ভার্সেস H হবে। বা আমরা লিখতে পারি W সমান JH, যেখানে যে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে কার্য তাপের মধ্যে যে সম্পর্ক W সমান JH, যে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়।
তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়, জুল তুল্যাঙ্ক বলা হয়, যেটাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক বলা হয়। এর মান কত? এর মান হচ্ছে 4.2 ইন্টু 10⁻7 আর পার ক্যালোরি। 4.2 ইন্টু 10⁻7 আর পার ক্যালোরি, এটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্কের মান। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার্য এবং তাপের সম্পর্ক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে কি বোঝো এবং এর এককটা কি, এটা একটা বিষয় গেল। এবার হচ্ছে তাপগ্রাহিতা ও জলসম কাকে বলে? তাপগ্রাহিতা ও জলসম কাকে বলে? দুটো রাশি, একটা হচ্ছে তাপগ্রাহিতা আর একটা হচ্ছে জলসম, কাকে বলে? তাপগ্রাহিতা ও জলসম, তাপগ্রাহিতা ও জলসম কাকে বলে? কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বলে। দেখো, আপেক্ষিক তাপের সঙ্গে সংজ্ঞাটার মিল আছে। আপেক্ষিক তাপে বলা হয়েছিল কোনো বস্তুর একক ঘরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে, কিন্তু তাপগ্রাহিতার সংজ্ঞায় বলা হচ্ছে কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে। একক ঘর কথাটা বাদ যাচ্ছে, মাথায় রাখতে হবে। তাহলে তাপগ্রাহিতা কাকে বলে? কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটা হচ্ছে তার তাপগ্রাহিতা। আমি বলতে পারি যে তাপগ্রাহিতা সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, এটা একটা সম্পর্ক। তাহলে তাপগ্রাহিতা কাকে বলে, আপেক্ষিক তাপ কাকে বলে, তাদের মধ্যে সম্পর্ক কি? এইটুকুর মধ্যে এতগুলো প্রশ্ন কিন্তু হতে পারে যে কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটা হচ্ছে তার তাপগ্রাহিতা। এবার আমি আসছি জলসম। জলসমটা কি? জলসম হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট। ওই যে কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবে সেইটাকে বলা হচ্ছে জলসম। তাহলে জলসম কাকে বলে না, কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে সেই তাপ দিয়ে যতটা পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা যাবে সেইটা হচ্ছে তার জলসম। একক কি হবে? গ্রাম, বোঝাই যাচ্ছে ভরের একক। আর এসআই পদ্ধতি যদি হয় কিলোগ্রাম, জলসমর একক। তাহলে তাপগ্রাহিতা কাকে বলে, জলসম কাকে বলে, তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপের মধ্যে কি সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করা হলো। আচ্ছা, এবার আসছি আমি লীন তাপ, ল্যাটেন্ট হিট। লীন তাপ কি না, একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হয় সেই তাপটাকে বলা হচ্ছে তার লীন তাপ। তাহলে লীন তাপটা কি না, একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, যে তাপটা দেওয়া হবে সেটা তার অবস্থার পরিবর্তন ঘটাবে। অবস্থার পরিবর্তন করার জন্য যে তাপ লাগে সেটা হচ্ছে লীন তাপ। হয়ে গেল লীন তাপ কাকে বলে। লীন তাপের একক কি? জুল পার কেজি অথবা আর পার গ্রাম। হয়ে গেল লীন তাপ কাকে বলে একক। লীন তাপকে মাপা যায় না কেন না, লীন তাপ বোধগম্য তাপ নয়, এটা পদার্থের উষ্ণতার বৃদ্ধি করে না। এটা যে তাপটা দেওয়া হয়, যে শক্তিটা দেওয়া হয় সেটা পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়, অবস্থানান্তর ঘটায়। সেই জন্য লীন তাপকে মাপা যায় না, এটা বোধগম্য তাপ নয়। হয়ে গেল।
গলনের লিনতাপ আলাদা হবে, বাষ্পীভবনের লিনতাপ আলাদা হবে, একই রকমভাবে ঘনীভবনের লিনতাপও আলাদা হবে। যেমন বরফের গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এটা থেকে আমি কি বুঝবো? এটা থেকে আমি বুঝবো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে, আইসকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ আমায় দিতে হবে। দেখো উষ্ণতা কিন্তু অপরিবর্তিত রইল, পরিবর্তন কি হলো? 1 গ্রাম আইস ছিল, বরফ ছিল, 1 গ্রাম ওয়াটার হলো, জল হলো। শুধু এইটুকু কাজ করতে, অবস্থার পরিবর্তন ঘটাতে আমাকে 80 ক্যালোরি তাপ দিতে হলো। এই 80 ক্যালোরি তাপ হচ্ছে এখানে লিন তাপ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে লিন তাপের ব্যাপারটা। একটা প্রশ্ন, গ্যাস ও বাষ্প কি? ওই যে কোনো বায়বীয় পদার্থের উষ্ণতা সংকট উষ্ণতার উপরে থাকলে তাকে বলা হয় গ্যাস। আমরা ভাবি যে দুটো একই জিনিস, গ্যাস আর বাষ্প। অ্যাকচুয়ালি গ্যাস হচ্ছে GAS গ্যাস, আর বাষ্প হচ্ছে ভ্যাপার, VAPOUR। ভ্যাপার হচ্ছে বাষ্প। বলছে কোনো বায়বীয় পদার্থ কোনো বায়বীয় পদার্থের উষ্ণতা সংকট উষ্ণতার উপর বেশি হলে তাকে গ্যাস বলা হবে, আর সংকট উষ্ণতার নিচে থাকলে তাকে বাষ্প বলা হবে। বোঝা গেল? তাহলে কোনো বায়বীয় পদার্থ যার উষ্ণতা যদি সংকট উষ্ণতা, ক্রিটিক্যাল টেম্পারেচার, তার প্রত্যেকের সংকট উষ্ণতা, ক্রিটিক্যাল টেম্পারেচার অবশ্যই আলাদা। সংকট উষ্ণতার নিচে যদি থাকে তাহলে সেটাকে গ্যাস বলা হবে, আর যদি সংকট উষ্ণতার নিচে থাকলে তাকে বাষ্প বলা হবে। আর যদি তার উষ্ণতা সংকট উষ্ণতার উপরে থাকে, দুটোই বায়বীয় পদার্থ, দুটোই বায়ুতে ভেসে বেড়ায়, কিন্তু একজনের উষ্ণতা তার সংকট উষ্ণতার নিচে, সেই জন্য তাকে আমি বলবো বাষ্প। আরেকজনের উষ্ণতা সংকট উষ্ণতার উপরে, তাকে আমি বলবো গ্যাস। অর্থাৎ গ্যাসের উষ্ণতা বেশি থাকে বাষ্পের তুলনায়। আচ্ছা, তাহলে গ্যাস এবং বাষ্প কি, এটা একটা বিষয় গেল। এবার দেখো একটা প্রশ্ন, যে সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প। বলছে কোনো আবদ্ধ স্থানে যে পরিমাণ বাষ্প উপস্থিত থাকতে পারে সর্বোচ্চ, যদি সেইটা থাকে তাহলে সেইটাকে বলা হচ্ছে সম্পৃক্ত বাষ্প। অর্থাৎ সেই জায়গাটা আর বাষ্প গ্রহণ করে রাখতে পারবে না। আর যদি তার থেকে কম থাকে তাহলে তাকে অসম্পৃক্ত বাষ্প বলা হবে। সম্পৃক্ত বাষ্প গ্যাস সূত্রগুলো মেনে চলে না, কিন্তু অসম্পৃক্ত বাষ্প গ্যাসের যে সূত্রগুলো আছে, চার্লস ল, বয়েলস ল, সেগুলো মেনে চলে। সম্পৃক্ত বাষ্প তরলের সংস্পর্শে সাম্যাবস্থায় থাকতে পারে, অসম্পৃক্ত বাষ্প তরলের সংস্পর্শে সাম্যাবস্থায় কিন্তু থাকতে পারে না। তাই গেল সম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প কাকে বলে এটাও যেমন জানা হলো, তেমনি তার পার্থক্যটা কি দুটোর মধ্যে সেটাও বোঝা গেল। এবার দেখো আর্দ্রতা। আর্দ্রতাটা কি? আর্দ্রতা হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ আর্দ্রতা বলা হয়। আর্দ্রতা দিয়ে জলীয় বাষ্পকে প্রকাশ করা, ইংরেজিতে বলে হিউমিডিটি। তাহলে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট আয়তনের বায়ু, তাতে উপস্থিত জলীয় বাষ্পের যে পরিমাণ, সেটা হচ্ছে তার আর্দ্রতা বা হিউমিডিটি। আর্দ্রতাকে দুভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে পরম আর্দ্রতা, একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। কোন স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে ওই স্থানের পরম আর্দ্রতা বলা হয়। গ্রাম পার ঘনমিটার হচ্ছে তার একক, গ্রাম পার ঘনমিটার, গ্রাম পার মিটার কিউব। এটা হচ্ছে পরম আর্দ্রতা। নির্দিষ্ট একটা আয়তন, একক আয়তনের বায়ুতে উপস্থিত, অর্থাৎ 1 ঘনমিটার বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প কত গ্রাম আছে সেটা হচ্ছে তার পরম আর্দ্রতা। আর কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, এই দুয়ের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা একটা অনুপাত, পরম আর্দ্রতা কিন্তু কোনো অনুপাত নয়। আপেক্ষিক আর্দ্রতার কোনো একক থাকে না। পরম আর্দ্রতা, মনে রাখতে হবে এটা, আর্দ্রতা, পরম আর্দ্রতার আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য। পরম আর্দ্রতার একক থাকে, লিখলাম গ্রাম পার ঘনমিটার,
আপেক্ষিক আর্দ্রতার কোনো একক থাকে না। ঠিক আছে, তাহলে এই গেল একটা বিষয়। এবার শিশির কি এটা তো আমরা জানি। আমি যেটা দিকে বলছি যে শিশির জমার শর্তগুলো কি। ভালো শিশির জমার শর্ত: পরিষ্কার আকাশ থাকতে হবে, বেশি আর্দ্রতাযুক্ত বাতাস থাকতে হবে, স্থির বাতাস থাকতে হবে, তাপের উত্তম বিকিরক অথচ কুপরিবাহী এমন বস্তুর সংস্পর্শ থাকতে হবে, আর ভূপৃষ্ঠের কাছাকাছি বস্তুর উপস্থিতি হতে হবে। মোটামুটি এই শর্তগুলো যদি মানা হয় তাহলে ভালো শিশির জমবে। এটা গেল ভালো শিশির জমার শর্ত। তাহলে এই বিষয়গুলো তাপের চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এইগুলো একটু দেখে রাখতে হবে। এইগুলোর উপরে পরীক্ষায় তোমাদের প্রশ্ন করা হবে। এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করলে উত্তর করতে পারবে।